যখন একজন নারী রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে তার অধিকার আদায়ের দাবিতে কথা বলে তখন মানুষ বলে ওঠে, কে পাঠিয়েছে আপনাকে, বাবা নাকি স্বামী? কিন্তু যখন একটা পুরুষ একই মঞ্চে দাঁড়িয়ে বলে আমি আমার বাবার ঐতিহ্য ধরে এসেছি, তখন সবাই হাততালি দিয়ে বলে, বাহ, এটাই তো রাজনৈতিক ঐতিহ্য। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণ যতটা না স্বতঃস্ফূর্ত তার চেয়ে বেশি আরোপিত। খুব সঙ্গত কারণে অবস্থান করছে এর বিপক্ষে। শুরুতেই চলে যাই সংজ্ঞায়নে। মাননীয় সভাপতি, এতক্ষণ পর্যন্ত পক্ষ দলের 3 জন বক্তা সংরক্ষিত নারী আসনে নারী প্রার্থীদেরকে তারা কি বলেছেন আমি আপনাকে বলি। তারা বলেছেন তারা হলেন পুতুল, তারা হলেন দুর্গন্ধের উপর দেওয়া সুগন্ধি, এরকম নানা ধরনের উপমা ব্যবহার করে যে পরিমাণে তারা আজকে নারীদেরকে অবজেক্টিফাই করে গেলেন। তারা যে আজকে বলে গেলেন যে সংরক্ষিত নারী আসনে বসা মানে সেই নারীর কোনো ব্যক্তি সত্তাই নাই, সে কোনো কিছুই না, সে খালি একটা কাঠের পুতুল। এই পরিমাণে নারীকে যে আপনি অবজেক্টিফাই করছেন, এটি পুরুষতন্ত্রের সুর। আপনার মাঝে পুরুষতন্ত্রের অন্তর্নিহিত চেতনা আছে, তার কারণে আপনি নারী যতই কষ্ট করুক না কেন আপনি দিন শেষে বলেন ওকে তো আরোপ করে আনা হয়েছে, ওর তো কোনো স্বতঃস্ফূর্ততা নেই, ওর তো কোনো ইচ্ছা নেই। আমরা বিশ্বাস করি এটি মূলত নারীর ইচ্ছা শক্তিকে প্রচন্ড পরিমাণে হার্ম করে, এটি নারীকে প্রচন্ড পরিমাণে মনুষ্যত্বের নিচের একটি স্তর থেকে পর্যালোচনা করে। আজকের বিতর্কের সমস্যা আপনাকে বোঝাই বিজ্ঞ প্রতিপক্ষ। আজকের বিতর্কটি কখনোই পুরুষতন্ত্র নারীকে কতটুকু অপ্রেস করছে এটা নিয়ে নয়। আজকে দুইটি দল আমরা এই বিষয়টি মেনে নিচ্ছি যে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ অনেক কম, কারণ ঐতিহাসিকভাবে নারীদেরকে কখনো রাজনৈতিক অধিকারগুলো চর্চা করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। আমরা মেনে নেই যে পুরুষতন্ত্র নারীদেরকে নানাভাবে আজকে দমিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু আজকে বিতর্ক হচ্ছে যে যেই পরিমাণ নারীরা, যে অল্প কয়েকজন নারী রাজনীতিতে অংশগ্রহণ করে, এই সাহসী নারীগুলো কি আরোপের ফল নাকি তারা স্বতঃস্ফূর্ত? পক্ষদল আজকে এই সাহসী নারীদের ভূমিকাগুলোকে বারবার করেই আরোপের কাতারে ফেলে দেন, কিন্তু আমরা বিশ্বাস করি তারা স্বতঃস্ফূর্ত। বিজ্ঞ বিচারক মণ্ডলী দেখেন, শ্রুতিমধুর কথায় পুরুষতন্ত্রের দোষগুলোকে বলে গেলেন, আবার তারা এই সাহসী নারীদেরকে পুরুষতন্ত্রের ঠুনকো ভিত্তিকে কাঁপিয়ে দেওয়া সত্ত্বেও তারা বলছেন তারা রাজনীতিতে এসেছে শুধুমাত্র তাদেরকে আরোপ করা হয়েছে, শুধুমাত্র তারা শূন্যস্থান পূরণের একটা মার্কেটিং। এই ধরনের কথাবার্তাগুলোকে ব্যবহার করার মাধ্যমে তারা আজকে নারীর স্বতঃস্ফূর্ত চেতনাকেই অনেক বেশি নিচু করে দেখাচ্ছেন। মাননীয় স্পিকার, আমরা দেখেছি যে আজকে এই তুলনামূলক বিতর্কে কিভাবে এত বাধা থাকা সত্ত্বেও যেই সাহসী নারীরা উঠে দাঁড়িয়েছেন, তারা কেন দাঁড়িয়েছেন? কারণ তারা স্বতঃস্ফূর্ত। আপনি জিনিসটা বুঝুন, রাজনীতিতে নারীদেরকে সম্মান দেওয়া হয় না, তারপরও যেই নারীরা উঠে দাঁড়ায় তারা কি স্বতঃস্ফূর্তভাবে দাঁড়ায়, তাদেরকে কেউ আরোপ করে দেয় না, কেউ আমাকে জোর করে বলবে না যে তুমি যাও, তাহলে তোমাকে ফেসবুকে সবাই হ্যারাসমেন্ট করবে। তারপরও কেন তাসনিম যারা, মনীষা চক্রবর্তীর মতো মানুষগুলো আসে? কারণ তারা স্বতঃস্ফূর্তভাবে আসে। আজকে আপনারা এই বিষয়টি বোঝার চেষ্টা করছেন না। আজকে তারা বারবার করে এই ধরনের তুচ্ছ চাচ্ছিলের মতো কথা বলছে। তারা বলছে সংরক্ষিত আসনে নারীরা বলে সংসদে শুধু গান গায়, অথচ তাদের ভোটের উপর কিন্তু সংসদে বিল পাস হয়। সংসদে 2/3 মেজরিটি ছাড়া বিল পাস হতে পারে না। তার মানে কি সংরক্ষিত আসনে নারীদের কি সিদ্ধান্ত গ্রহণের কোনো ভূমিকাই নেই? তারা কি শুধু গান গাইতে যায় সেখানে? যেই রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসনে থেকে সংসদ কাঁপিয়ে এসেছে এত বছর ধরে, আপনি কি তাকে পুতুল বলবেন? এবারে চলে যাচ্ছে আমার মূল বক্তব্যে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, চলে আসে আমার তৃতীয় ক্ষেত্রের ব্যাখ্যায়, যেটি ছিল নারী নিজেই তার রাজনৈতিক অংশীদারিতে স্বতন্ত্র সত্তা। বিজ্ঞ প্রতিপক্ষ একজন প্রাপ্তবয়স্ক নারী তার নিজস্ব রাজনৈতিক আকাঙ্ক্ষা, আদর্শ ও সংগ্রাম নিয়ে রাজনীতিতে আসে। সেই সংগ্রাম কখনোই আরোপিত নয়, বরং সেটা স্বতঃস্ফূর্ত। কিন্তু প্রতিপক্ষ দল আজকে মনে করে রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা সকল নারীবিদদের ঘাড়েই বুঝিয়ে এই গুরুদায়িত্বকে চাপিয়ে দেওয়া হয়, কিন্তু বাস্তবতা সেটা নয়। পুরুষ রাজনীতিবিদদের ক্ষেত্রে যে জিনিসটাকে আমরা ডাইনেস্টি বা লেগেসি বলে গ্লোরিফাই করি, নারীদের ক্ষেত্রে একই জিনিসকে আমরা প্রক্সি বা শূন্যস্থান পূরণের কথা বলে অপমান করে থাকি। এই দ্বিমুখী মাপকাঠি এটাই প্রমাণ করে যে সমস্যা নারীর অংশগ্রহণে নয়, বরং সমস্যা আমাদের পুরুষতান্ত্রিক চোখে। জর্জ বুশ জুনিয়র, রাহুল গান্ধী, তারেক রহমান কিংবা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক, তাদের রাজনৈতিক উত্থান নিয়ে কি কেউ জিজ্ঞেস করে যেটি আরোপিত কিনা? না মাননীয় সভাপতি। তাহলে কেন কেবল নারীর ক্ষেত্রে আপনি এই তকমা লাগান? কেন এই পুরুষতান্ত্রিক বিচারিতা নারীর স্বাধীন ইচ্ছা শক্তিকে বারবার করে দমন করে? এর নাম আর যাই হোক লিঙ্গ বৈষম্যই বলা যায়। উদাহরণ হিসেবে উপমহাদেশের কয়েকটি নারী নেতৃত্বের দিকে তাকায়। নেহেরুর কন্যা ইন্দিরা গান্ধী শুধু তার বাবার লেগেসিকে বহন করেনি, বরং তাকে অতিক্রম করেছে। এই আয়রন লেডির নৈপুণ্যকে আমরা বিশ্বাস করি কখনোই আরোপের ফল বলা যেতে পারে না, বরং এটা তার স্বতঃস্ফূর্ততা। পৃথিবীর ইতিহাসে মুসলিম একটি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো চাইলেই তিনি হয়তো রাজনীতি থেকে অনেক দূরে থাকতে পারেন। তারপর যে তিনি জিয়াউল হকের মুখোমুখি হয়েছেন, এই দায়িত্ববোধ তার উপর আরোপিত ছিল না, বরং তারা প্রক্সি ছিলেন না, তারা ছিলেন একজন অসামান্য সাহসী নেত্রী। আমরা বিশ্বাস করি পরিবারতন্ত্রে উপমহাদেশের রাজনীতির একটি স্বাভাবিক বৈশিষ্ট্য, যা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। কিন্তু তারপরও এই পরিবারের সন্তানরা মুদ্রা দুই পিঠের বাস্তবতা সম্পর্কে অবগত হয়েই তারপরই তারা আসে। এই কারণে রাজনীতির প্রতি হয় তাদের একটা অ্যাডমাইরেশন অথবা প্রচণ্ড পরিমাণে রিজেন্টমেন্ট থাকে, এইটাই তাদের রাজনৈতিক অংশগ্রহণকে প্রভাবিত করে। যেরকম সোনিয়া গান্ধী অনেক পরে রাজনীতিতে আসে, তার মানে কি তার নিজের ইচ্ছা শক্তি ও স্বতঃস্ফূর্ততার উপরে নির্ভর করছে যে সে রাজনীতিতে আসবে কি আসবে না, কখনোই তার পরিবারের সিদ্ধান্ত নয়। বিজ্ঞ বিচারক মণ্ডলী, একটু ভাবুন, একজন ডাক্তারের সন্তান ডাক্তার হলে কি আমরা বলি সে বাধ্য হয়ে ডাক্তার হয়েছে? শিল্পীর
পরিবারে কেউ গান গাইলে কি বলি শুল তার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল? না, বরং আমরা বলি পরিবেশ এটি অনুপ্রেরণা, কিন্তু সিদ্ধান্ত ব্যক্তির নিজের। তাহলে রাজনীতির ক্ষেত্রে একই মানদণ্ড কেন আলাদা? কেন একজন নারী যখন রাজনৈতিক পরিবার থেকে আসে সেটা তার পরিবারের একটা অংশ, পরিচয়ের একটা অংশ না হয়ে তার পরিচয় সম্পূর্ণতা হয়ে যায়? তাই আমরা বিশ্বাস করি বিচারক মণ্ডলী, রাজনীতিতে নারীদের অংশগ্রহণ অবশ্যই স্বতঃস্ফূর্ত, আরোপিত নয়। ধন্যবাদ।